আসসালামু আলাইকুম। কিছু প্রস্তাব শুধু প্রস্তাবই না, এর ভেতরে লুকিয়ে থাকে ভবিষ্যতের ইঙ্গিতও। ঠিক তেমনই একটা প্রস্তাব এসেছে নির্বাচনের পরে ঐক্য সরকার গঠনের। প্রস্তাবটা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আর সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই কথাগুলো তিনি বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটা সাক্ষাৎকারে। চলুন বিষয়টা আপনাদের জন্য একটু ক্লিয়ার করছি। প্রথমেই আসি, জামায়াত কি প্রস্তাব দিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্থিতিশীলতার কথা মাথায় রেখে নির্বাচনের পরে বিএনপির সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। তাদের যুক্তি ছিল ২০২৪ সালে এই আন্দোলন সংঘাতের সময় দেশের তৈরি পোশাক খাত খুব বড় ধাক্কা খেয়েছে এবং সেই ধাক্কা কাটিয়ে উঠতে সব দলকে নিয়ে একটা সরকার গঠন করা দরকার। কিন্তু তারেক রহমান এই প্রস্তাবে রাজি নন। রয়টার্সকে তিনি বলেছেন, আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে আমি কিভাবে ঐক্য সরকার গঠন করব। তাহলে বিরোধী দল কে হবে? এই যে কথাটা উনি বলেছেন, এই একটা লাইনে কিন্তু তার অবস্থান খুব ক্লিয়ার। তার মতে গণতন্ত্র অনুযায়ী সরকার থাকবে, বিরোধী দলও থাকবে। সবাই যদি সরকারে থাকে তাহলে বিরোধিতাটা কে করবে? তারেক রহমান আরও একটা কথা বলেছেন। তিনি বলেছেন তিনি জানেন না জামায়াত কতটি আসনে জিতবে। যদি তারা বিরোধী দলে থাকে তাহলে তিনি তাদের একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান। মানে ঐক্যের চেয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন সংসদের কাঠামোকে। এখন আসি নির্বাচনের সংখ্যার কথায়। বিএনপির সহযোগী যারা আছেন তারা দাবি করেছেন এবারের নির্বাচনে নাকি তারা ২/৩ আসনে জয়ী হতে পারেন। সংসদের ৩০০ আসনের মধ্যে বিএনপি প্রার্থী দিয়েছে ২৯২টি আসনে। বাকি আসনগুলো দেয়া হয়েছে জোটের শরিকদের। তবে তারেক রহমান নিজে কিন্তু কোনো সংখ্যা বলেননি। তিনি শুধু বলেছেন, আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসনে জয়ী হব। রয়টার্স আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, যদি বিএনপি সরকার গঠন করে তাহলে ভারত থেকে সরে চীনের দিকে ঝুঁকবে কিনা। তারেক রহমান উত্তর ছিল খুব কৌশলী। তিনি বলেছেন, বাংলাদেশের তরুণদের চাকরি দিতে হবে, দেশে ব্যবসা আনতে হবে। যে দেশ বাংলাদেশের স্বার্থে ভালো প্রস্তাব দেবে, সার্বভৌমত্ব মেনে চলবে, বাংলাদেশ সবার সঙ্গেই বন্ধুত্ব করবে, কোনো এক দেশের সঙ্গে না। আরেকটা প্রশ্ন আসে রাজনীতি নিয়ে। সরকার গঠন করলে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দিবে কিনা বিএনপি। তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে, মানুষ যদি চায়, তাহলে রাজনীতি করার সুযোগ সবারই থাকা উচিত। রোহিঙ্গা ইস্যুতে তিনি তার অবস্থান ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা যতদিন পর্যন্ত নিশ্চিত করা না হবে ততদিন পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবেন। এখন প্রশ্নটা আপনার কাছে, এই যে বক্তব্যগুলো আসলো, এগুলো কি ভবিষ্যৎ রাজনীতির কোনো স্পষ্ট ছবি বলে আপনি মনে করেন? তাছাড়া ঐক্য সরকার না করে শক্ত বিরোধী দল গণতন্ত্রের জন্য কতটা জরুরি বলে আপনি মনে করছেন? আর নির্বাচনের পরে রাজনৈতিক বাস্তবতা কি আদৌ এই অবস্থানে থাকতে দেবে? আপনার কি মনে হয় সেই বিষয়টা তো অবশ্যই জানাবেন। ঐক্য সরকার না করে শক্ত বিরোধী দল গণতন্ত্রের জন্য কতটা জরুরি সেই ব্যাপারে যদি বলি, দেখুন, গণতন্ত্রের শক্ত বিরোধী দল খুবই জরুরি, কারণ সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখার জন্য এই বিরোধী দলই কিন্তু দরকার। ভুল সিদ্ধান্ত সরকার নিতে পারে, তখন প্রশ্ন তোলার জন্য কিন্তু এই বিরোধী দলই থাকে। সংসদে আলোচনা সমালোচনা তারাই বাঁচিয়ে রাখে। ঐক্য সরকার হলে স্বল্প মেয়াদে স্থিতিশীলতা কিন্তু আসতে পারে, কিন্তু লং টার্মে কি হবে? চেক অ্যান্ড ব্যালেন্স দুর্বল হয়ে যাবে। এই জায়গা থেকেই তারেক রহমানের অবস্থান গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে কিন্তু পুরোপুরি যায়। আর প্রশ্ন ছিল, নির্বাচনের পর বাস্তবতা কি আদৌ এই অবস্থানে থাকতে দেবে কিনা। দেখুন, এটা পুরোপুরি নির্ভর করবে নির্বাচনের ফলাফলের উপরে। যদি বিএনপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে এই অবস্থান ধরে রাখা সহজ হবে তাদের জন্য। কিন্তু যদি আসন সংখ্যা কম হয় অথবা সংসদ যদি ভাঙা ভাঙা হয়, তাহলে রাজনৈতিক বাস্তবতায় আলোচনা, সমঝোতা, জোট রাজনীতি এই সবই কিন্তু আবারও ফিরে আসবে। মানে এটা নীতিগত অবস্থান, কিন্তু রাজনীতি শেষ পর্যন্ত ওই সংখ্যার খেলাই। রয়টার্সের প্রশ্নের উত্তরে তারেক রহমান যে উত্তরগুলো দিয়েছেন, এখানে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমত, ঐক্য সরকার প্রত্যাখ্যান। তিনি যখন বললেন তাহলে বিরোধী দল কি হবে, এটা আসলে দুইটা মেসেজ দিচ্ছে। এক, তিনি নিজেকে ক্ষমতায় যাওয়ার জন্য খুব আত্মবিশ্বাসী দেখাতে চাচ্ছেন। আর দুই, তিনি আন্তর্জাতিক মহলের কাছে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে বিএনপি গণতান্ত্রিক কাঠামো ভাঙবে না। এটা শুধুই দলীয় রাজনীতি না, এটা আন্তর্জাতিক একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা।
দ্বিতীয়ত আসি আসন সংখ্যা নিয়ে কথা না বলার যে বিষয়টা। সহযোগীরা বলছে ২/৩ আসন, কিন্তু তারেক রহমান নিজে কিন্তু কোনো সংখ্যা বলেননি। এটা খুব সচেতন সিদ্ধান্ত। কারণ সংখ্যা বললে ভবিষ্যতে সেটা কিন্তু তার বিরুদ্ধেই দাঁড়াতে পারে। যদি সে সেই সংখ্যাগরিষ্ঠতা না পান, তখন কিন্তু সেটা নিয়ে নানা ধরনের আবার কথা উঠবে। তিনি আত্মবিশ্বাস দেখিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি কিন্তু দেননি। রাজনীতিতে এটা খুবই নিরাপদ কৌশল। এবার আসি ভারত চীন প্রশ্নে অবস্থান নিয়ে। রয়টার্স এই প্রশ্নটা করেছে কারণ আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটা ভূরাজনৈতিক মাঠ হিসেবে দেখা হয়। তারেক রহমানের উত্তর এই ক্ষেত্রে কিন্তু খুব হিসেবে। তিনি বলেননি ভারত নয় বা চীন নয়, তিনি বলেছেন বাংলাদেশের স্বার্থে চাকরি, বিনিয়োগ, সার্বভৌমত্ব। এটা আসলে নন অ্যালাইন্ড অবস্থানের একটা ইঙ্গিত দিচ্ছে। পশ্চিমা মিডিয়ার কাছে এটা একটা গ্রহণযোগ্য ভাষা। এবার আসি শেখ হাসিনার সন্তানদের রাজনীতি নিয়ে। এই উত্তরটা অনেকে হালকাভাবে দেখবে হয়তো, কিন্তু বাস্তবে কিন্তু এটা খুব বড় বার্তা। তিনি বলছেন রাজনীতি কোনো পরিবারের জন্য বন্ধ না, সব কিছু নির্ভর করছে জনগণের গ্রহণযোগ্যতার উপর। জনগণ কি চায়? জনগণ যদি চায় তাদের ফিরে আসা উচিত, তাহলে হয়তো তারা ফিরবে। এক্ষেত্রে হয়তো বিএনপি কোনো বাধা দিবে না। জনগণ যদি চায় তারা না আসুক, সেক্ষেত্রে হয়তো বিএনপি জনগণের পক্ষেই সিদ্ধান্ত নেবে। এর মাধ্যমে তিনি কিন্তু প্রতিহিংসার রাজনীতির ইমেজ এড়িয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক মহলে এটা কিন্তু খুবই গুরুত্ব পায়। এবার আসি রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে। রোহিঙ্গা ইস্যুতে তিনি মানবিক অবস্থান নিয়েছেন, কিন্তু সঙ্গে কিন্তু শর্তও জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবে। এটাই দেখাচ্ছে যে তিনি পুরোপুরি চাপের রাজনীতি বা হঠাৎ সিদ্ধান্তে যেতে চান না। আন্তর্জাতিক আইন, মানবিকতা, দেশীয় বাস্তবতা, এই তিনটার মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছেন তিনি। সার্বিকভাবে আমার কাছে যেটা মনে হয়, এই সাক্ষাৎকারটা শুধু দেশীয় ভোটারদের জন্য না। এই সাক্ষাৎকারটা তিনি দিয়েছেন আন্তর্জাতিক মহল, কূটনীতিক, বিনিয়োগকারী যারা আছেন তাদের জন্যও, পশ্চিমা মিডিয়ার জন্য বিশেষ করে। তারেক রহমান এখানে নিজেকে উপস্থাপন করেছেন একজন খুবই কনফিডেন্ট কিন্তু সতর্ক, গণতান্ত্রিক, প্রাগম্যাটিক রাজনৈতিক নেতা হিসেবে। এখন প্রশ্নটা আপনাদের জন্য। এই যে কথাগুলো, এই কথাগুলো বাস্তব রাজনীতিতে কতটা বাস্তবায়নযোগ্য হবে বলে আপনি মনে করেন? নাকি এগুলো শুধুই ক্ষমতায় যাওয়ার আগের ভাষা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।